উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা হবে না, বলছেন মির্জা আব্বাস। জানাবো কোটা নিয়ে বিরোধী দলগুলোর সমর্থনের রাজনীতি। ভারতের সঙ্গে ট্রানজিটে কিছু পাবে না বাংলাদেশ, বলছে সেলিমা। এবং সর্বশেষ জানাবো বন্ধুর গলা কেটে তারই বাইকে বান্ধবীকে নিয়ে ফুর্তি করে রামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে, আর উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন নদ নদীর 21টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে 11টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে, অপরদিকে যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্রের পানির সমতল ধীরগতিতে কমতে পারে, অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা হবে না, বলছেন মির্জা আব্বাস। ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মানা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন ভুল পথে যাচ্ছে না, তারা সঠিক পথেই আছে। তিনি আরো বলেন, ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি, আমার বন্ধুরা লেখাপড়া শেষে যথারীতি চাকরি করেছেন, কোটার কথা কখনো শুনি নাই। কিসের কোটা, কার জন্য এই কোটা? যে লেখাপড়া ভালো করবে সে আগে যাবে, চাকরি পাবে, কোটা কার জন্য? যদি বলেন মুক্তিযোদ্ধা কোটা, তাহলে শতভাগ দেন, কিন্তু কয়জন প্রকৃত মুক্তিযোদ্ধা জীবিত আছেন? মির্জা আব্বাস বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মেনে নেব না, এখানে আমাদের আপত্তি আছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দেন, এটা তাদের প্রাপ্য, আর প্রকৃত মুক্তিযোদ্ধা যথাযথ সম্মান দেওয়া হয়, এটাও আমাদের কাম্য। এই কোটা ব্যতীত মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, আর না হলে এই দেশ মেধাশূন্য হয়ে যাবে। কোটা নিয়ে বিরোধী দলগুলোর সমর্থনের রাজনীতি। চলমান শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় ঠেকাও আন্দোলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জাতীয় পার্টি সহ দেশের বিরোধী দলগুলোর এই সমর্থন আজ অব্যাহত ছিল। কোনো দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আরেকটি মুক্তিযুদ্ধের। বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ও নেতাদের সঙ্গে আলাপকালে তারা জানান, শ্রেণীগত আন্দোলনে সবসময় রাজনৈতিক দলগুলো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় পেশাজীবীদের আন্দোলন স্বতঃস্ফূর্ত থাকলেও পরবর্তী সময় ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয়। বিএনপির ক্ষমতাকালে সচিবালয়ে জনতার মঞ্চ তৎকালীন বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হয়। এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বাধীন ফারাক্কার আন্দোলনের সহযোগিতা ছিল জিয়াউর রহমান সরকারের। আলাপে তারা উল্লেখ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চ সহ একাধিক আন্দোলন মোকাবিলা করেছে। এর মধ্যে সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন উল্লেখযোগ্য। তাদের মতে, গণজাগরণ মঞ্চ হোক বা হেফাজত, কোনো ক্ষেত্রেই বিরোধী দল সুযোগ নিতে পারেনি। এমনকি 2013 সালে 5ই মে হেফাজতের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান সাড়া দেয়নি। সবই ক্ষমতাসীন দলের পক্ষে গেছে। তবে এক রাজনৈতিক দলের দায়িত্বশীলের ভাষ্য, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্রদের আন্দোলনে বিএনপি সহ অন্য দলগুলো সমর্থন দিলেও দুই শ্রেণীর প্রত্যাশাগত মিল নেই, যে কারণে সমর্থন জানালেও আদতে তার রাজনৈতিক চিত্র পায় মাত্র। মতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে। এদিন সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাদের সমর্থন জানান। একই সঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের সমর্থন জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। বিএনপির পক্ষ থেকে কোটা বিরোধী আন্দোলন ফেসবুকে লাইভে প্রচার করা হচ্ছে দলের অফিসিয়াল পেজে। বিএনপি যুগপৎ সঙ্গীরা আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। গতকাল গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সমন্বয়ক জোনাদ সাকি উভয় আন্দোলনে সমর্থন ব্যক্ত করেন। তিনি সেখানে বলেন, ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কারভাবে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। কোটা পদ্ধতি সংবিধান বিরোধী বলে মনে করে বিরোধী দলের নেতা জিএম কাদের। আজ গাজীপুরে দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়িয়েছে। কোটা পদ্ধতি বাংলাদেশের সংবিধানের 29 এর 1, 2, 3 এর সম্পূর্ণ পরিপন্থী। সংবিধান সংশোধন করে এটাকে বৈধ করতে পারবে না।
মৌলিক অধিকার সম্পর্কিত 29-1, 2, 3 ধারা পরিবর্তন করার ক্ষমতা সংবিধানে দেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর সমর্থনে রাজনীতির বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, কোটা প্রথার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। রাজনৈতিক দল হিসেবে আমাদের এবং গণতন্ত্র মঞ্চের ঐকান্তিক সমর্থন আছে, এটাই আমাদের দায়িত্ব। শিক্ষকদের আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে, তাদের উপর জবরদস্তি করে একটি স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে নৈতিক সমর্থনের জায়গা আছে বলেই সাইফুল হক। তিনি বলেন, জনসাধারণভাবে মানুষ এই দুটি শ্রেণীগত আন্দোলনের সমর্থন দিয়েছে, এটা স্বাধীনভাবে চলাই ভালো। রাজনৈতিক রং লাগলে বরং সমর্থনে প্রভাব ফেলতে পারে। বিরোধী দলের কর্মসূচির বিষয়ে সাইফুল হকের ভাষ্য, আমাদের ইস্যুগুলো অন আছে। সরকারের পদত্যাগ, দামি সরকার বাতিল করে নতুন নির্বাচনের বিষয়ে আমরা সবাই অটল আছি। নিশ্চিতভাবে আমরা সাপ রেখে দড়ি নিয়ে টানাটানি করব না। ভারতের সঙ্গে ট্রানজিটে কিছু পাবে না বাংলাদেশ, বলছেন সেলিমা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে, সে করিডোর হলো ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা। সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা নেই, স্বার্থ নেই। বাংলাদেশ এর ট্রানজিট থেকে কিচ্ছু পাচ্ছে না। তিনি বলেন, তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে। যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না, সেই প্রকল্পের পানি ছাড়া সরকার ভারত সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। অন্যদিকে মৌলবাদে বিশ্বাসী মোদী সরকারের অনুমতি নিয়ে চায়না যাবেন প্রধানমন্ত্রী। তিনি সেই পারমিশনও নিয়েছেন মোদী সরকারের কাছ থেকে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। সেলিমা বলেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত আমাদের চায়না যাওয়ার অনুমতি দিয়েছে। ভারত আমাদের অনুমতি দেওয়ার কে? বাংলাদেশের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশেরই। ভারত অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি, ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি। বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে। বন্ধুর গলা কেটে তারই বাইকে বান্ধবীকে নিয়ে ফুর্তি করেন আমান। মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী আমান ও তীর্থ এবারের এইচএসসি পরীক্ষার্থী। তারা সকালে দুজনেরই পরীক্ষা ছিল, অথচ আগের রাতে তীর্থকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আমান। শহরের দড়িমাগুর এলাকার এতিমখানার পেছনে গিয়ে প্যাথেড্রিন ইনজেকশন দিয়ে অচেতন করার পর সেখানে বন্ধু তীর্থকে একাই জবাই করে হত্যা করেন আমান। তারপর বাড়ি ফিরে সকালে পরীক্ষায় অংশ নেন তিনি। তবে পরীক্ষার হলে অনুপস্থিত তীর্থ। তখনও তার পরিবার গোটা শহরে খুঁজে ফিরছে তীর্থকে। তারা জানেন না যে তাদের সন্তানকে আর জীবিত রাখেনি তারই বন্ধু আমান। শুধু তাই নয়, পরীক্ষা শেষে নির্বিকার আমান বান্ধবীকে নিয়ে তীর্থেরই বাইকে করে বরবিলা এলাকায় বেশ কিছু সময় ফুর্তি করেন। দুপুরের পর মাগুরা পৌর এলাকায় কাশীনাথপুর গ্রামে খালাবাড়িতে যান তিনি। সেখানে রান্নাঘরে বাইকটি লুকিয়ে রেখে ফিরে আসেন শহরে। অপেক্ষায় ছিলেন সময় সুযোগ বুঝে বাইকটি বিক্রি করে নেশা করবেন। পুলিশের হাতে আটকের পর এভাবে স্বীকারোক্তি দিয়েছেন। তীর্থ রুদ্রর হত্যাকারী বন্ধু রায়হান ইসলাম আমান। তিনি মাগুরা শহরের ঋষিপাড়ার জিয়াউর রহমান জিবলুর ছেলে। গত 1 জুলাই রাতে মাগুরা শহরের মাদকের আখড়া হিসেবে পরিচিত দড়িমাগুর দোয়ারপাড় এলাকার আল আমিন ইনস্টিটিউট এতিমখানার পেছনে খুন হন মাগুরা শহরের বিশিষ্ট ব্যবসায়ী নিমাই রুদ্র ছেলে তীর্থ রুদ্র। পরদিন সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর তীর্থর পরিবার থানায় হত্যা মামলা দায়ের করলেও সেখানে সুনির্দিষ্ট কোনো আসামির নাম উল্লেখ ছিল না। তারপরও মাগুরা সদর থানা পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দুপুরে আমানকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাকে সঙ্গে নিয়ে খালাবাড়ি থেকে বাইক এবং নিজ বাড়ি থেকে বাইকের চাবি ও তীর্থর কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। এই ঘটনার পর পুলিশের জেরার মুখে আমান হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই তৌফিক আনাম। হত্যার কারণ হিসেবে তদন্ত কর্মকর্তা বলেন, কেবল নেশার টাকা জোগাড় এবং ফুর্তি করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়হান ইসলাম আমান বন্ধু তীর্থ রুদ্রকে গলা কেটে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডটি ঘটনার দিন সকালে স্থানীয় একটি দোকান থেকে আমান তার মিঠু মামার নাম করে 400 টাকা দিয়ে প্যাথেড্রিন ইনজেকশন কেনেন। আর বন্ধুকে গলা কেটে হত্যার জন্য শহরের শতদা স্টোর থেকে কেনেন ধারালো একটি দা। সেই দা দিয়ে তীর্থকে হত্যা করেন আমান। তীর্থর বাবা নিমাই রুদ্র বলেন, আমান আমার ছেলের বন্ধু, কিন্তু শুধু নেশার কারণে বন্ধুকে হত্যা করেছে। এর যথাযথ বিচার হোক, সেটি চাই, যাতে অন্য কেউ বন্ধুর সঙ্গে বেইমানি না করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।